তাহলে আজ থেকে আমরা আর ভিডিও দিব না। মিরান ভাই আর ক্লাসের ভিডিও আপলোড করেন না, লাভ তো নাই কোনো। ভাই ভিডিওর কথা তো কেউ বলে নাই। আমি তাও রাত 12টা দিকে আমি 12টা না 10টা 11টার দিকে আমি আপলোড দিছি। কেউ চায়ও না কিছু বলে। আপলোড আর দেওয়ার দরকার নেই, আপাতত আপনার কাছে রাখেন। ভিডিও দিয়ে কোনো লাভ নেই, আলটিমেটলি কেউ ভিডিও দেখে না, শুধু ভিডিওর জন্যই সবাই যুদ্ধ করে যে ভাই ভিডিও নাই, ভিডিও নাই। 17 জন ভিউ করছেন যে 10-15 মিনিটের মতো, 1 ঘন্টা ভিউ হয়নি টোটাল। আসসালামু আলাইকুম রিমন ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা, একজন ইউজার যদি একটা ভিডিও 10 বার মানে সে দেখে, সেক্ষেত্রে কি সেটা ওয়াচ টাইম বাড়বে নাকি ওই 5 টাইম যেটা দেখবে এটাই? ইনিশিয়াল আইডি পরে কাটা কাটা যাবে। আচ্ছা মানে ইনিশিয়ালি আপনি 10 বার দেখলে 10 বারটাই কাউন্ট করবে, কিন্তু পরবর্তীতে ইউটিউব ফিল্টার করে আবার। আচ্ছা। আর আপনাদেরকে একটু বলছিলাম যে টপিক গুলো একটু লিখেন, যেমন যে এই যে 29 নাম্বার ক্লাস, এখানে একটু লিখবেন ক্লাস 29। আপনারা শুধু লিখছেন 29, অ্যামাজন নিশ পার্ট 1। মানে এক এক দিন এক এক রকম করে লিখি, আবার ডিএম টু 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 টু, আচ্ছা এটা ডিএম টু টু লিখছে, আচ্ছা ওটা অন্য ব্যাস। এখানে আবার লিখছে 1-1-1, মানে 1 তারিখ 11 মাস 20। ও আচ্ছা, ডেট মান্থ ইয়ার, ওকে ক্লাস 29। একই জনে আবার এখানে উপরে লিখছে এলইডিবি ডেট 2/11 পার্ট 1। এত ভেরিয়েশন কেন টাইটেলের মধ্যে? মিয়ান ভাই কেমনে দেখেন, দেখান তো একটু, বলেন তো এই কোনগুলো আপনার, জি 91 ভাই, এর গুলো আপনার? আমার ভাই নাম্বার দেওয়া, প্রত্যেকটার আগে নাম্বার দেওয়া। কোথায় দেখান আপনার কোনটা, বলেন এই তো। যে এটা এটা দেখবেন 29 নাম্বার, আর 38 নাম্বার তো ক্লাস তো যাই নাই। 38 নাম্বার ক্লাস গেছে নাকি? এটা কি 29 38 ডিএম, এটা কি? এটা তো আমার তো না। আমি এগুলো আচ্ছা আপলোড দিই আপনাদের নাই। না, আচ্ছা এটা হ্যাঁ এটা আপনাদের না। তো 91 ক্লাস কে আপনি গ্রুপ নাম্বার লেখেন না, মানে ব্যাচ নাম্বার? আগের লিখতাম ভাই, এখন পরে তো আর লিখি না। আমি বলছিলাম যে ফরম্যাটটা এরকম হবে, যে ক্লাস এত, ধরেন ক্লাস আজকে ধরেন সাপোজ 30, এরপর হচ্ছে তাহলে তার আগে আরেকটা যদি সুন্দর লিখে সুন্দর হয়, ডিএম 91 এই যে 5 দেবেন, এরপর ক্লাস এত, আর সাথে আপনি টপিক লিখতে পারেন। এর আগে আপনি তাহলে টপিক লিখতে পারেন যে আজকে আসলে কি, যে অ্যামাজন নিশ রিসার্চ, যে টপিকটা মেইন ই থাকবে সেটা ফোকাস থাকবে সেটা লিখতে পারেন। রিসার্চ ক্লাস নাম্বার এত, হেড, এই ফরম্যাট একটু কপি করে নেন, এই করেন তো আমি দিচ্ছি দাঁড়ান। হেড ধরেন কত, আজকে হচ্ছে 2 তারিখ, 3 তারিখ আজকে, 03/11 এরকম করে থাকলে সবারই সুবিধা হয়। আমার এটা ডিএম অন 91 ভিডিও, আমার টপিকটা কি, আমার ক্লাস নাম্বার কত আর ডেটটা কত, ঠিক আছে? এই ফরম্যাটটা ইউজ করবেন, আমি দিয়ে দিচ্ছি। তাহলে এটা একটু সেভ করে নেন। আপনি ক্লাস রেকর্ড করেন, ঠিক আছে? ওটা আমি আপনার কাছে নিয়ে নেবো, পরে শুধু অফিসকে দিয়ে দেবো। এখানে দিয়ে কোনো লাভ নেই, আলটিমেটলি কোনো ভিউ হয় না, আপনারা দেখেন না। আর ক্লাসে তো আসেনও না। আচ্ছা
আচ্ছা, বাসায় হোমওয়ার্ক দেওয়া ছিল, করছেন সবাই? হ্যালো, আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল, করছেন? আমি করি না ভাইয়া। এরকম কেউ নাই? এটা আমি দেখাইছি অলরেডি। আপু এই গেম কিওয়ার্ড কোথায়? আচ্ছা, নিচে কিওয়ার্ড, বেস্ট সাইকেলিং, সাইড 0, বললাম আচ্ছা ওকে, সাইড 9, বেস্ট, আচ্ছা এটা তো নাই, অটোমেটিক, বেস্ট ইঞ্জিন ক্লিনার, আচ্ছা একটাও নাই, মানে একটা নিশো পাননি আপনি? ভাইয়া মানে 250-এর কম ছিল না, ধরেন 260-70ও ছিল, এর জন্য আর হয়নি। 250-60 একই হলো, কাছাকাছি, তখন ওখানে মানে লিখতে হবে। 250-এর উপরে ছিল সব, 250-এর নিচে ছিল না। আচ্ছা, শুধু এইটাতে ছিল না? এটাতে ছিল না, এটাতে পাননি, এটাতে পাননি। এটা এইভাবে সার্চ বলে মাসে কিভাবে সার্চ বলে পাচ্ছেন? এটা সার্চ বলে পাননি, এটা হচ্ছে বেস্ট, এইটাকে বাদ দিতে হবে আগে, বুঝতে পারছেন? মানে এখানে দুটো জিনিস একসাথে ওরা অ্যান করে দিছে। দেখেন এর সার্চ বলে পাইছেন এখন? হ্যাঁ, হ্যাঁ, এখন দেখতে হবে, সবসময় যেভাবে হবে এরকম না, আমি তো বলছি একটু এদিক সেদিক করতে হবে। এটা আমি একটু মানে অনেকভাবে ট্রাই করছিলাম, পাইনি। বাকিগুলা আবার একটু ভিন্নভাবে ট্রাই করার পরে পাইছি, কিন্তু ওইটাতেই সমস্যা হয়েছিল। এটা দিয়ে তো আসে না এভাবে। এই যে এরকমই হয়ে থাকে, পরে আর সংখ্যাটা আসে না।
এই যে আসছে, এই একটা, দুইটা, দুইটা সাইড আছে, আর এটা ভিডিও সেকশন আছে, এটা একটা পজিটিভ সিগন্যাল, ভিডিও আছে। ভিডিও অনেকগুলাতেই ছিল, দেখছি রূপম। এটাও একটা পজিটিভ দিক আর কি, ভিডিও থাকা বা মাঝখানে ইমেজ থাকা ওই সেকশন আসলে ওইটাও একটা পজিটিভ। আচ্ছা, এটাতে আপনার 320 কথা বললে মিউট করেন তো, দেখে আমাকে ভিউ অনলি দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি এডিট করতে পারবো না, ওকে। আর কেউ করছেন? ডক্সের লিঙ্কটা দিয়ে দেন। এটা নিউজ সাইট, কিন্তু এটা আপনার চিনেন এনআই টাইমস, নিউ ইয়র্ক টাইমস, এটা কিন্তু নিউজ, কিন্তু কেন এটা আমাদের অ্যাফিলিয়েট সাইট কেন বলুন তো, জানেন? না, জানি না। এই যে আমরা অ্যাফিলিয়েট সাইট বানাচ্ছি না, ওয়ার কাটার নামে একটা ওয়েবসাইট মানে অ্যাফিলিয়েট একজন বানাইছিল, একটা লোক আর কি। এই অ্যাফিলিয়েট সাইট এত বড় হয়ে গেছে এবং এত পপুলার হয়ে গেছে, পরে নিউ ইয়র্ক টাইম যে পত্রিকা আছে তারা মানে এই পর্যন্ত সবচেয়ে মানে পৃথিবীর সবচেয়ে বেশি দামে এই অ্যাফিলিয়েট সাইটটা কেনা হয়েছে। এই এই যেটা এটা মানে অ্যাফিলিয়েট সাইট কেমন প্রফিটেবল। আচ্ছা, আপনাদেরকে এই জিনিসগুলো দেখানো হয়নি যে অ্যাফিলিয়েট সাইটের আসলে মজাটা কোন জায়গায়। এই দেখেন না, ওয়্যার কাটার, ঠিক আছে, এই ওয়্যার কাটারটা কত দাম সেল হচ্ছে একটু দেখি। এই দেখেন, দ্য নিউ ইয়র্ক টাইম ইজ বাইং দ্য ওয়্যার কাটার এ 5 years old অনলাইন, মানে একটা ওই ওয়্যার কাটার এইটার নাম ছিল, বয়স ছিল 5 বছর, অ্যাফিলিয়েট সাইট। তাহলে আপনি আজকে শুরু করলেন, আজকে 5 বছর পরে একটা অ্যাফিলিয়েট সাইট হয়েছে, এবং দ্য টাইমস উইল পে মোর দ্যান $30 মিলিয়ন, $30 মিলিয়ন মানে মোর দ্যান $30 মিলিয়ন বেশি সে পে করছে এটার জন্য। এই যে দেখেন, 16 সালে কিনছিল, ওদিকে ইট ওয়াজ ফাউন্ডেড 2011 সালে বানাইছিল এই লোক, এ বানাইছিল এই সাইটটা, and purchased by the New York Times company about 30 million in the 5 years from its launch. It had more than 100 employee, সেখানে 100 এমপ্লয়ি আছে। দ্য কোম্পানি এর 150 মিলিয়ন ইন রেভিনিউ ফর অ্যাফিলিয়েট প্রোগ্রাম, $150 মিলিয়ন মান্থলি রেভিনিউ জেনারেট করে এই সাইটটা, যেটা আমরা ঢুকে আছি এখন। এই যে এটা, আমরা যে অ্যাফিলিয়েট সাইটটা আসলে মানে হেলা করি, ওরা শুরু করছিল একটা দুটো টপিক নিয়ে, আস্তে আস্তে সে বাড়াচ্ছিল, বাড়াইতে সে এত বড় একটা সাইট হয়ে গেছে
যেটা এখন একটা পত্রিকা, মানে আমাদের দেশে যেমন ধরেন প্রথম আলো ধরেন কোন একটা কোম্পানিকে কিনে নিল ওয়েবসাইটকে, ওরকম এই ওয়ার কার্ডের অ্যাফিলিয়েট সাইটটাকে কিনে নিয়েছে $30 মিলিয়ন দিয়ে সেই সময়। এবং তখন ওই কিনে নেওয়ার পর থেকে 16 সালের পর থেকে 18 সাল, এখন এটা 150 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে পার মান্থ। পার মান্থ নাকি এখন পর্যন্ত করছে। তো এখন পর্যন্ত মেবি মানে 2018 সালের মধ্যে মেবি এটা রেভিনিউ করে জেনারেট করছে। আচ্ছা, তাহলে কি পরিমাণ আর্নিং করা পসিবল অ্যাফিলিয়েট সাইট থেকে? ঠিক আছে, এতে দেখেন এমন এটা একটা এমন কি নাই যে নাই। আমি বলছিলাম না অথরিটি সাইট, আমরা এই যে দেখেন ইলেকট্রিক্যালের সব জিনিস নিয়ে কথা বলে, হোম অ্যান্ড কিচেন সবকিছু নিয়ে কথা বলে, কিচেন অ্যান্ড ডাইনিং, মানি, গিফট, অ্যাপ্লায়েন্স, আরো মোর ক্যাটাগরিজ, ট্রাভেল, হেলথ এন্ড ফিটনেস। মানে আপনার যদি নিশ খুঁজতে সমস্যা হয় না, এখান থেকে অনেক সময় নিশ খোঁজা যায়। এই যে ওদের একটা যে কোনো সেক্টর আসলেই আপনি নিশ খুঁজতে পারেন। ধরেন যে এখানে এসে অফিস, অফিসের মধ্যে ওরা কি কি আসলে করে সেল করে সবই আছে। এই যে কিবোর্ড ক্লিনার, বিজনেস ল্যাপটপ, কর্ডলেস ফোন, অফিস ফার্নিচার, প্রিন্টার এন্ড স্ক্যানার, মানে এইগুলো দিয়েও আপনি এটা মানে এখান থেকে নিচের আইডিয়া পাবেন আপনি। ব্ল্যাক ফ্রাইডেতে কি কোনো চলতেছে নাকি, অফার চলতেছে? বুঝতে পেরেছেন একটা অ্যাফিলিয়েট সাইট কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারে? আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটু অ্যাফিলিয়েট সাইটের গল্প শোনাই। আমার পরিচিত এক ভাই, উনি একটা অ্যাফিলিয়েট সাইট সেল করছে, আমাদের সিনিয়র। 35 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হচ্ছে আরমান আমল না এরকম একটা নাম একটা। উনি একটা অ্যাফিলিয়েট সাইট 35,000 না 36,000, 35 লাখ না 36 লাখ টাকা দিয়ে সেল করছে। ওখানে ওনার খরচ হচ্ছে বড় জোর 3-4 লাখ, 5 লাখে ধরলাম। 5 লাখ খরচ আর তার নিজের মানে পরিশ্রম আর কি। অ্যাফিলিয়েট সাইট এরকম প্রাইসে সেল হয়। আমি যদি একটু আপনাদের একটু মোটিভেশন দিই আর কি, মডিফাই না। এই যে এটা ক্লিপা, দেখেন আপনারা যে সাইট বানাচ্ছেন না, সাইট বানালে যে লস আছে এরকম না। দেখেন সাইট আপনি যদি কখনো চালাতে মন না চায় বা মন চায় সেল করবেন, এই দেখেন অ্যাফিলিয়েট সাইট, এখানে এই ধরনের কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে সেল করা যায়, মানুষ এসে কিনে নেয়। ওই যে অনেকদিন পরিশ্রম করা লাগে সেটা না করে মানুষ একবারই টাকা দিয়ে, যার টাকা আছে সে কিনে নেয়। এখন ধরেন আমি একটু ফিল্টার করি এখানে, যদি অ্যাডসেন্স অ্যামাজন, এই দেখেন এই সাইটটা কি দেখেন তো,
এই একটা সাইট, ওয়েবসাইট এটা। এটা হচ্ছে অ্যামাজন থেকে আর্ন করে এই সাইটটা। নেট প্রফিট মানে পার মান্থ $9,903। এখন নেট প্রফিট এটা কেন? এটা হচ্ছে লাস্ট 3 or 4 মান্থের ই করতে হয়, মানে 4 মান্থের ইনকামটাকে অ্যাভারেজ করে তার এই যে $9,303 হয় আর কি পার মান্থ। এই সাইট থেকে তার আর্নিং, যার এই সাইটটা। এবং সে এটা কত টাকায় সেল করবে দেখেন তো একটু, মানে কত টাকায় না, ডলারে, কত ডলারে সেল করবে। $1,51,000। জি 102। $1,51,000 আমাদের দেশের টাকায় কনভার্ট করেন তো কত হয়? $85 করে ডলারের ধরে দেখেন কত টাকা হিউজ। দেখেন একই রকম সাইট, এটা হচ্ছে অ্যাডসেন্স মানে ই করে ব্লগিং সাইট আর কি, ওই গুগল থেকে অ্যাড আসে আর কি। ও হচ্ছে বেশি এক না, ওর কোটি হচ্ছে আঠাশ অ্যাভারেজ লাখ হ্যাঁ 1,28,00,000। 1,28,00,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট মানে একটা ওয়েবসাইট সেল করা যায়, চিন্তা করেন। 1,28,00,000 টাকা করে ঢাকা শহরে একটা বিল্ডিং কেনা যাবে। খুবই উন্নত মানের সাইট। দেখেন এই সাইটটা মনিটাইজেশন আছে অ্যাডসেন্স মানে ওই যে অ্যাড আসে আর কি। ও আর্নিং করে হচ্ছে $1,105, মানে এভারেজ তার মান্থলি আর্নিং হচ্ছে। তার হচ্ছে টপিক হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ওই বিভিন্ন জিনিস লেখালেখি করে মেবি। এবং সে $25,000 এটা সেল করবে, ঠিক আছে। এরপর আমরা একটু আমরা অ্যামাজনে দেখি। এই যে অ্যামাজন, এটা দেখলাম মনিটাইজেশন করে না, এটা মনিটাইজেশন অ্যাডসেন্স সাবস্ক্রিপশন মনিটাইজেশন, এটার অ্যাড সেল করে। এই দেখেন এটা আবার 242 এভারেজ 3 মাসের আর্নিং হিসাব করে তার গড় করলে দেখা যাচ্ছে যে এভারেজ 242 পার ডলার আর্নিং করে। এজন্য এটার দাম 5,000, মানে যত আর্নিং কম সেইভাবে তাদের এই যে মাল্টিপল 1.7x এরকম গুণে তারা বিক্রি করতেছে। যে মনিটাইজেশন অ্যাফিলিয়েট $1,970 সে ই করে, $1,970 সে পার মান্থ। কোথায় গেল? $1,970 করে সে পার মান্থ আর্নিং করে এই সাইট থেকে অ্যাভারেজে। এবং সে এটাকে $80,000 ই দিছে সেল করার জন্য প্রপোজাল দিছে আর কি। মানে এখানে মার্কেট প্লেস, এটা একটা ওয়েবসাইট কেনা বেচার একটা মার্কেট প্লেস, ঠিক আছে। এবং আপনাদের একটা টেকনিক শিখাই দিই, যদি কখনো নিশ খুঁজে না পান কখনো, তাহলে আপনি এখানে এসে নিশ খুঁজতে পারেন চাইলে, বুঝতে পেরেছেন? এখানে এসে আপনারা চাইলে ওয়েবসাইট খুঁজতে পারেন। এখানে এসে আপনার টপিক ও ইন্টার কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড সার্চ করতে পারেন, ফিল্টার করতে পারেন। এগুলো লিখি, তাহলে আমি হোম অ্যান্ড কিচেন লিখি, বা শুধু আমি কিচেনের সাইড দেখি। আচ্ছা, এজ ধরেন আমি দিচ্ছি 1 বছর এজ আছে, এরকম একটা এরকম সাইজ আছে আমি, মানে আমি পারচেস করবো 1 বছর বা 2 বছর, 2 বছর এজ আছে এরকম। প্রফিট লাগবে না, অথরিটি স্কোর যাই থাক। আমি বাংলাদেশি, দেখেন সেলার লোকেশন বাংলাদেশ দিই, বাংলাদেশ থেকে অনেকে সেল করে। তারা আপনাদের একটু আরো একটু আসার হতে পারে। বাংলাদেশ সেলার লোকেশন বাংলাদেশ, ওপেন টাইম লেফট সেলার লোকেশন অনলি
if you may buy it now. Verify traffic. Price range, profit, industry, electronics, knowledge, health and beauty, hobbies, home and garden, crystal sports and outdoor, আমরা সবগুলোই দেখি। ট্রাভেল। এই শ্যামল সাহেব ফোন দিয়ে আছে তাহলে ভাই সবাই বন্ধ, ইটা বন্ধ করে রাখেন। রাইট শ্যামল সাহেব ফোন দিয়ে আছে। আমি কি একা একা কথা বলতেছি না আপনারাও আছেন সাথে? আছি ভাইয়া। ইলেকট্রনিক্স, অটোমেটিক, আমি ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিলাম। ওয়েবসাইট টাইপ হচ্ছে ব্লগ, অবশ্যই ব্লগ। এত ক্যারেক্টারের মধ্যে মানে পাইনি সাইট। অনেক বেশি ফিল্টারিং হয়ে গেছে। আপনার এটা মনিটাইজেশন নাই, এটা মনিটাইজেশন নাই। স্টার্টিং থেকে এটা আবার $100 দিয়ে কিনতে পারবেন এই সাইটটা আবার। আচ্ছা, এরপর এটা আবার $125, 125 চাচ্ছে আর কি, তার উপর কম, মানে একটা সাইট ডিজাইন করছে। এটা ই কমার্স সাইট, এটা $135 প্রফিট করে পার মান্থ। এটা $5000 দেখছেন, মানে $135 মাত্র প্রফিট করা শুরু করছে, তাতে ও $5000 দিয়ে রাখছে, 3 গুণ দিয়ে রাখছে সে। এইটা দেখেন, এটা মনিটাইজেশন, ই কমার্সের মনিটাইজেশনটা ফিল্টার করে রাখছে। এই যে অ্যামাজন $2 আর্ন করা শুরু করছে, 2000 টাকা দিয়ে দিছে। কি অবস্থা? ইওর কাস্টম কিচেন.com, এটা আমরা ওদের সাইটটা দেখি, ও মানে মাত্র $2 আর্ন করছে। এটা মনে হয় কথা, ইওর কাস্টম কিচেন.com, এরকম একটা সাইট। এরকম সাইটটা ছিল ফাইন বেস্ট কিচেন, হ্যাঁ এই সাইটটাই দেখছেন। এই সাইটটা সে $2000 সেল করবে। ই কমার্স সাইট না,
অ্যামাজন দেখেন কিভাবে আর্ন করতেছে তারা। এই একটা সাইট বানানোর পর সাইটের ডিজাইনটা সুন্দর আছে। এই দেখেন অ্যামাজন, এই যে অ্যামাজন, খেয়াল করছেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, ডিফারেন্ট করছে দুইটার মধ্যে। এই তার এগুলো হচ্ছে কন্টেন্ট, আর ওই যে উপরের অংশটা হচ্ছে অ্যামাজন থেকে চলে আসছে আর কি, এগুলো হচ্ছে তার কন্টেন্ট। এই দেখেন কন্টেন্ট লিখছে, কত বড় কন্টেন্ট লিখছে। আর এখানে এই এই জিনিসটা হচ্ছে তার একটা টুল প্লাগ ইন দিয়ে এগুলো আনা যায় আর কি। প্রাইস শো এখান থেকে আনছে, এই লেখাগুলো সব অ্যামাজন থেকে, এগুলো অ্যামাজন থেকে ওখান থেকে উঠে আনছি লেখাগুলো কি করে। যাই হোক সেটা ফ্যাক্ট না, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখালাম যে আমরা সাইট বানায় কোনো লস আছে কিনা। একটা সাইট বানায় তখন কিছু দিয়ে রাখলে মানে ই ছাড়াও সেল করা পসিবল। দু একটা সাইট দেখি অ্যামাজন, ও দেখেন কিটা বেস্ট রাইস কুকার, বেস্ট রাইস কুকার রিভিউজ .org। দেখেন আপনারা অনেক কিছু নিয়ে কাজ করতে চান না, ওটা দিয়ে $160 পার মান্থ আর্ন করা শুরু করছে, $4000 সে মোটামুটি প্রাইস দিয়ে রাখছে। বেস্ট রাইস কুকার রিভিউ, এই সাইটটা একটু দেখি। এই সাইটটা আমি আগেও দেখছিলাম কোনো একদিন, কি করে ও কেমনে বুঝলাম, এটাই দেখতে চাই। দেখেন এই যে এই যে রাইস কুকার সে বিভিন্ন রকম টাইপ নিয়ে কি করছে। আপনারা যে রাইস কুকার এটাকে বলা হয় মাইক্রোনিশ, মানে একটা টপিক নিয়ে কাজ করছে। আর কিছু দেখেন কতগুলো কন্টেন্ট লিখছে, কোনো ডিজাইন ওরকম কোনো ডিজাইন নাই। প্রেসার কুকার রিভিউ, 10টা বেস্ট পাওয়ার প্রেসার কুকার। এবার রাইস কুকার লিখছে এখানে ভিতরে প্রেসার কুকার, দেখি তো আর কি কি করছে। না অনেক কিছু নিয়ে তো কাজ করছে, রাইস কুকার নিয়ে করছে, স্টেইনলেস স্টিল রাইস কুকার, ওকে ফাইন। হচ্ছে চিপ রাইস কুকার, ওকে স্মল রাইস কুকার, সে হচ্ছে রাইস কুকার নিয়ে কাজ করছে। ককটক ক্লিনার রাইস কুকার, মাইক্রোওয়েভ রাইস কুকার, মানে বেশিরভাগ রাইস কুকারকে সে ফলো করছে আর কি, মানে ফোকাস করছে। এই একটা সাইড দিয়ে সে ই করছে, $160 করে আর্নিং করতেছে। এটা কিন্তু প্যাসিভ, মানে মেইন কথা না, এটা কিন্তু প্যাসিভ ইনকাম। মানে আপনি একটা সার্টেন টাইম কাজ করলেন, এরপর কিন্তু এটা আপনার একটা ওই বসে শুয়ে থাকলেন, হয়তো টুকটাক কাজ যতটুকু করলেন না করলেন নাই, একটা সেল কিন্তু আসতে থাকবে আস্তে আস্তে। একটা ওয়েবসাইট বানানো আর ওয়েবসাইটে রেগুলার কিছু কন্টেন্ট দেওয়া আর একটু এসইও করা, আর আপনার সাইটে আস্তে আস্তে র্যাঙ্ক করবে। 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস করুক, সমস্যা নেই। তারপর কিন্তু আস্তে আস্তে 100। দেন আমি এখন এই সাইটের কথা যদি চিন্তা করি, যদি আপনার এই সাইটটা হয়, এখন ধরেন এভারেজ তার $160 ইনকাম, এই মাসে $160, পরের মাসে কি $160 থাকবে বলেন তো? ধরেন এক মাসে $160, এই মাসে, ঠিক আছে। পরের মাসে দেখবেন যে এখানে আরো 50 বাড়লো, আমি 40 বাড়লো, আমি একটু 6 মাসে হিসাব করি। এর পরের বার যা আর্নিং হলো গত মাসে তার থেকে আরো 50 বাড়লো, এরপর ধরেন আবার পরের মাসে যা আর্নিং ছিল তার থেকে ধরেন আরো 20 বাড়লো। কয় মাস হলো? 1 2 3 4। এরপর ধরেন তারপর মাসে যা আর্নিং ছিল এই 200 থেকে আরো 25 বাড়লো। এরপর ধরলাম আমি যা আর্নিং আছে তার থেকে ধরেন 15 বাড়লো।
একটা সাইট থেকে যদি আপনি পার মান্থ $257 ই করতে পারেন, যে একটা সাকসেসফুলি করতে পারেন, পরবর্তীতে কি করতে পারেন জানেন? এই $257 কে আপনি পকেটে না ঢুকায় এইটা আরো বড় করবেন, পাশাপাশি আরেকটা সাইট বানাবেন যদি একটা সাকসেসফুলি হন কোনো ভাবে। এরকম ট্রাই করবেন যে 2টা সাইট বা 3টে সাইট বানাতে। কারণ একটা তো এটা মানে এখান থেকে টাকাটা পকেটে না ঢুকায় যা ইনভেস্ট করছেন, ইনভেস্টের টাকাটা থাক, ওটা আপনার পকেট থেকে থাক, আর যে টাকাটা আর্নিং হবে সেটা আপনি চাইলে আরো একটা দুটো সাইট বানাতে পারেন। কারণ আপনি যখন জানেন অলরেডি যে একটা সাইট কিভাবে র্যাঙ্ক করতে হবে, আমি অলরেডি র্যাঙ্ক করছি একটা সাইট। আপনার যদি 3টা সাইট হয় এবং প্রত্যেকটা সাইট যদি আপনার 6 মান্থ বা আমি ধরলাম আপনার 1 ইয়ার, 1 বছর পর যদি আপনি 3টে সাইট থেকে 500 করে আসে, 500 তো অনেক বেশি আসে, আমি তো দেখাইলাম কত আছে, তাহলে আপনার 3 × 1500 একটা 3টে সাইট থেকে যদি আপনার আসে, আপনাকে আর জব করতে হয়? 1,07,000 টাকা করে 1,07,000 টাকা যদি পার মান্থ আপনি আর্নিং করেন, আপনাকে জব করতে হবে কোথাও? কিন্তু এখানে কথা আছে, এখানে পরিশ্রম এবং আর হচ্ছে ইনভেস্ট, এখানে ইনভেস্ট আছে। কারণ ভাই কোথায় ইনভেস্ট কোথায়? যখন আমি সাইট বানাবো এই কন্টেন্ট গুলো লিখতে হবে না? এই কন্টেন্ট গুলো তো সবাই লিখতে পারবে না, হয়তো কেউ লিখতে পারবে, বাট সবার আবার লিখতে পারলেই যে সেটা আবার ভালো কন্টেন্ট হবে এরকম না। ভালো রাইটার দ্বারা কন্টেন্ট লিখতে হবে। একটা কন্টেন্ট লিখতে গেলে অনেক সময় $20 $25 করে দিতে হবে 1000 ওয়ার্ড লিখতে গেলে। একটা কন্টেন্ট 1000 ওয়ার্ডের জন্য $20 $25 দিতে হবে। মানে একটা কন্টেন্টে মোটামুটি 2000-3000 ওয়ার্ড লিখতে হয়। মানে $60 $70 $80 আপনি একটা কন্টেন্টের পিছনে খরচ হবে। এরকম করে আপনি কন্টেন্ট দিতে হবে। তো এটা হচ্ছে ইনভেস্ট। এই জন্য আসলে মানুষ করে না, বাট একবার যদি কেউ করতে পারে বা নিজে যদি কেউ ভালো লিখতে পারে তাহলে তার জন্য এটা খুব ভালো। আমি বুঝাতে পেরেছি? জি ভাইয়া। অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটগুলো এরকম ভালো প্রাইসে সেল হয়। এই দেখেন, এটাও অ্যামাজন থেকে আর্ন করে। ও $272 পার মান্থ আর্নিং করে। এবি পাবলিশ, আচ্ছা $18,500 দাম দিয়ে রাখছে। তার মানে আপনি এরকম একটা সাইট বানায় যদি সেলও করেন, যদি টাইম না পান, আপনি কিন্তু খুব ভালো অ্যামাউন্টে একটা অ্যামাউন্ট পাবেন। সেটা দিয়ে আপনি হয়তো বড় ধরনের কিছু করতে পারেন, তবে একটা বিজনেস শুরু করতে পারেন, আবার পাশাপাশি আবার একটা বানাবেন। তো এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অলওয়েজ ট্রাই টু কি বলে এটাকে, মানে আপনাকে অবশ্যই মানে প্যাসিভ ইনকামের দিকে থাকতে হবে। যদি আপনি মার্কেট প্লেসের দিকে থাকেন, মার্কেট প্লেসটা কি এই যে প্রাইভেট জবের মতো, মানে আপনি কাজ করবেন না, আপনাকে ধরেন সারা জীবন আপনি দিয়ে দেবেন, একদিন ভুল করবেন আপনার চাকরি শেষ। ঠিক আছে? কারণ এটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো মার্কেট প্লেসে আমি এত করছি, আমার 3টে রানিং কাজ থাকায় আমার ওই একটা অ্যাকাউন্টের প্রবলেম হচ্ছে, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। তখন আসলে এই জিনিসটা রিয়েলাইজ করছি যে মার্কেট প্লেসে আপনি যত ইফোর্ট দেন, হ্যাঁ মার্কেট প্লেসে আপনি ক্যারিয়ার শুরু করতে পারেন জাস্ট এমনি যে কাজ করেন, হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স হবে, বাট মার্কেট প্লেসে আশায় কখনো থাকবেন না। মার্কেট প্লেস যে কোনো সময় আপনাকে একটা ছোট করে ভুলের জন্যই আপনাকে তো সে চেনে না। বাইরে আমার বাংলাদেশের নেই যে আপনি আপিল করবেন, এই করবেন সেই করবেন, কিচ্ছু করেন নেই, সাসপেন্ড করে দিয়েছে। কোনো রিজনও দেখাবে না, শুধু বলবে যে পলিসি ভায়োলেশন করছেন, শুধু বলবে যে কমিউনিটি গাইডলাইন ব্রেক করছেন, এতটুকু এদের কথা। স্পেশালি বলবেও না যে আপনি কি করছেন। সো ট্রাই করতে বিজনেস করার জন্য বা নিজের কোনো প্যাসিভ ইনকাম করার জন্য। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে বুঝাইলাম, এরপর আর কিছু করার নেই। আচ্ছা, আপনারা কি বলে এটাকে, আর কারা কারা করছেন একটু দেখান তো আমাকে, মুক্তাবু ছাড়া আর কেউ করেননি? আপনাদেরকে আমি বারবারই কালকে বললাম যে আপনারা যদি এটা না করেন, দেখেন আমি একটু প্রসেসটা বলে দিই। আমরা তো একটা এভাবে কি করবো, 10টা করার পর আমরা দেখবেন ধরেন এই আপু যেগুলো রিসার্চ করে তার মধ্যে আমি যদি বেটার মনে করি, ধরেন আমি এটা বেটার, কারণ এটাতে বেস্ট 2টা পার্টি মানে ইতে 2টা ক্যাটাগরিতে 2টা ভ্যাকুয়ামের টাইপের মধ্যে সে মোটামুটি ইজি পাইছে, মানে 4-5টা করে পাইছে। তাহলে এই দুটো নিয়ে আমরা একটা অ্যাফিলিয়েট সাইট বানাতে পারি। এরকম আপনারা যদি 10টা রিসার্চ না করেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ইজি? আবার ইজিটাও নিবেন, এটা নিয়ে আবার আমাদের পরবর্তীতে সেই যেটা ফাইনাল হবে এটা আমাদের কিওয়ার্ড দিতে যাইতে হবে, এটা দিয়ে আমাদের ওয়েবসাইট কিনতে হবে এইরকম নাম দিয়ে।
মানে এভারেজ এটা দিয়েই সব কাজ। তো আপনারা যদি ফার্স্ট স্টেপে না নেন তাহলে আমি কিভাবে পরের স্টেপে যাবো বলেন? আপনারা আনসার করেন একটু শুনি, মানে আপনারা কেন করেননি বলবেন একটু আপনারা। ভাইয়া আমার মাইগ্রেনের ব্যথাটা একটু বেড়ে গেছে, এর জন্য কম্পিউটারের সামনে বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, একটু অসুস্থ তো অসুস্থই, একটু ওটা সমস্যা না। বাকিরা সবাই কারো কোনো আনসার নেই? কেউ মানে কেন করেননি আপনারা বলেন, নাহলে বলেন যে ভাই আমরা করবো না, আপনি আপনার ক্লাস চালাই যান, কোনো একটা কিছু তো বলেন, তাহলে আমার মতো আমি চালাই যাচ্ছি। আপনারা শিখলেন কিনা এটা আমাদের দায়বদ্ধতা নাই, ঠিক আছে? শুধু বলি এতটুকু যে নিজে একটা স্টুডেন্টদেরকে যখন শেখাই, আপনারা আমার সিনিয়র হন বা যাই হন সমস্যা নেই, বাট অ্যাজ এ ট্রেনার হিসেবে আমাকে একটা নিজের একটা ইয়েছে না, ওই যে টাকা হালাল করে নেওয়ার ব্যাপার আছে একটা, সেরকম যে আমি শুধু মানে বলে যাচ্ছি, কেউ কিছু শিখছে না, তাহলে আসলে কেমন হলো ব্যাপারটা। আমি এই জন্য আসলে নিজের ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বলি, আচ্ছা আপনারা প্র্যাকটিস করেন কি না করেন এটা কিন্তু আমার কোনো দেখার বিষয় না। কালকেরটা তো দেখাইছি, আজকের আর তো কই নাই। কালকেরটাও তো ফুল হয়নি, ফুল করছেন? কালকেরটাই দেখান, 10টা করছেন আপনি, ওইটাই তো ভাইয়া, তারপর তো আর কই নাই এটাই। কেন করেননি? একটু তো প্র্যাকটিস করেন। আপনাদের 10টা না, আপনি যদি সবাই মিলে সবাই যদি 5টা করে আনতেন, 3টা করে আনতেন, তাও তো বলতে পারতেন যে ভাই আমি টাইম পাই না, আমি 3টা করছি, আমি 5টা করছি, তাও আমি বুঝে নিতাম যে আপনারা প্র্যাকটিস করছেন। আপনারা ধরে নিয়ে বিষয়টা, তাহলে ব্যাপারটা কেমন হইলো? আমার কথার কোনো ভ্যালু নেই এখানে। এখন কোনো কিছু বলেন যে ভাই আমরা প্র্যাকটিস করবো, না হলে আমি আমার মতো আগায় যাবো, আপনারা প্র্যাকটিস করবেন না বা আপনারা শিখবেন না, আমি শুধু আমার মতো করে দেখাই যাবো, কোনটা করবো বলেন? কথা বলবেন না, ঠিক আছে, চুপচাপ থাকেন। কেউ কি নাই ক্লাসে? হ্যাঁ, আসি তো ক্লাসে। হ্যাঁ রিমন ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমার তো আসলে জব হয়েছে 1 তারিখ থেকে, এখন আমি হয়তো বা ক্লাস একটু একটু করতে পারি, কিন্তু প্র্যাকটিস করার আর কি সময়টুকু পাই না ভাই। আচ্ছা সেইটা একটা একজন দুইজনের প্রবলেম হইতেই পারে একটা ক্লাসের মধ্যে, আমি তো সামগ্রিকভাবে দিতেছি কেউই করেনি সেটা বলছি আর কি। একজন দুইজন করেন না, বা প্রবলেম হচ্ছে, অসুস্থ থাকতে পারে, ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে, পার্সোনাল প্রবলেম থাকতে পারে, এটা তো সবারই থাকে, আমারও থাকে। ওভারঅল তো আপনারা কেউই করেননি, একজন দুইজন করা মানে তো মানে কেউই না করা।
করে হচ্ছে পার মান্থ $6 করে, ঠিক আছে। এই যে কিওয়ার্ড ডিসিশন বিভিন্ন টুলগুলো সেল করে পার মান্থ $6 করে। তো এই ধরনের টুলগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। যাদের মাস্টার কার্ড আছে বা পেপাল আছে, পেনিয়ার আছে, যে কোনো ধরনের কার্ড আছে, ডুয়াল কারেন্সি কার্ড আছে, তারা এখান থেকে নিতে পারেন। এটার জন্য প্রসেসটা আমি বলে দিচ্ছি। এখানে এসে জাস্ট এখানে এসে এই অনলাইনে থাকে, আপনাকে জাস্ট বলতে হবে যে আপনি ওই এই টুলটাই পারচেজ করতে চান। এই যে AHREFS, ঠিক আছে, স্পেলিং দেখেন, AHREFS। তাহলে ও আপনাকে একটা পেপালের মেইল দেবে যে এই মেইলে আপনি পে করে দেন, বা আপনি যেভাবে পে করতে আপনি এটা অ্যাক্সেসটা নেবেন। তো এই টুলটা আমাদের লাগবে, মাস্ট বি লাগবে, কারণ হাতে আসলে রিসার্চ করার মতো সময় আপনাদের মনে হয় না আছে। মানে আমরা একটা টপিক রিসার্চ করতে যে অবস্থা, তো কিওয়ার্ড তো আরো অনেক বেশি, 150 কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হবে। তো আমাদেরকে একটা করতে হবে, একটা টুল কিনতে হবে। তো টুলটা হচ্ছে আপনার মোটামুটি হয়তো $6 তো $500 মতো লাগে আর কি। তো এটা যারা কিনবেন বা কিনতে চান, তারা সবাই একটা যে কোনো একজন, ওই যে মিরান ভাইকে হোক বা যে কোনো একজনকে টাকা দিয়ে আমার কাছ থেকে পারচেজ করে নিতে পারেন।
অথবা যার কার্ড আছে বা ভাই ব্রাদার বা পরিচিত ফ্রেন্ডের মধ্যে কার্ড আছে মানে এরকম যে কোনো আছে তারা নিজেরাই এখান থেকে পারচেজ করতে পারেন, এখানে কথা বলেই আপনি কিনতে পারেন এই টুলটা। ঠিক আছে, এটা আমাদের লাগবে। আচ্ছা, এখন এই টুলটার সুবিধা অসুবিধা কি, এই টুলটা দিয়ে কি কি করা যায়? এই টুলটা দিয়ে সাইট এক্সপ্লোর করা যায়, মানে কোনো একটা ক্লায়েন্টের সাইট মানে কম্পিটিটরের সাইট দিয়ে ইচ্ছা মতো এটাতে মানে রিসার্চ করতে পারবেন। কেমন রিসার্চ করতে পারবেন? দেখুন আমার এই সাইটটা জানেন আপনার কম্পিটিটর, এখানে আপনার দিলেন সাইটটা, ও একদম সাইটে সবকিছু বের করে দেবে। দেখেন আমার হচ্ছে ইউআর কি বলেন তো? মানে এই যে ইউআরএলটার রেটিং কত, এখন রেটিংটা হচ্ছে কিভাবে ডিপেন্ড করে এটা একটু বুঝাইতে হবে আপনাদেরকে আমি তিনটা এক্সটেনশন করছিলাম। একটা হচ্ছে ছিল হচ্ছে এসইও কোয়েক্স, যেটা আপনারা ইউজ করছেন অলরেডি। এরপর একটা ছিল হচ্ছে WMS মানে হট মাই শার্প, এটাও আপনি ইউজ করছেন, মানে যেটাতে আপনি যে এইটা দেখেন কত সার্চ ভলিউম কত, সেটা দেখছেন না? এই দুটো ইউজ করছেন না? আমি আপনাদেরকে আরো একটা দিয়েছিলাম মজ, এটা মনে আছে আপনাদের? এটা কিন্তু আপনাদেরকে আমি ইউজ করিনি, মানে আপনাদেরকে দেখাইনি। মজে সবাই অ্যাকাউন্ট খুলছেন এখানে? জি ভাইয়া দিছিলাম। অ্যাকাউন্ট খুলছেন এখানে? খুলতে বলছিলাম অ্যাকাউন্ট। জি ভাইয়া। আচ্ছা, অ্যাকাউন্ট যদি খুলে থাকেন তাহলে আপনারা একটু moz.com-এ যান, গিয়ে একটু লগ ইন করেন। একটা জিনিস দেখাই দিই, লগ ইন করা হয়েছে। এখন আমরা একটু ব্যাক যাই আমাদের সাইডে। এই দেখেন, এটা নতুন যুক্ত হলো, কিন্তু আমি এই প্যারামিটারটা অফ করি আপনাদের দেখার সুবিধার্থে। দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যায়। ওকে, দেখেন এই যে একটা সাইডের দেখেন ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি হচ্ছে গুগল এই সাইটটাকে কেমন ট্রাস্ট করে, ওই যেটা বললাম এনআই টাইমস মানে ওয়্যার কাটার, এটা ডিএ এখন অলরেডি 95 ডিএ মানে এটা বিশাল ব্যাপার স্যাপার। গো হাউসকিপিং, এটা ধরেন এই যে মানে হোম অ্যাপ্লায়েন্স বা কিচেন ডেলিভারি যে কোনো প্রোডাক্ট সার্চ করলে এর সাইটে সব মানে প্রত্যেকটা জায়গায় র্যাঙ্ক করে, হয় 1 নম্বরে, কখনো 2 নম্বরে, কখনো 3 নম্বরে, 5 নম্বরে, মানে থাকেই সে। এবারও ডোমেন অথরিটি প্রায় 88। তো এই জিনিসগুলা কিভাবে দেয়? এই জিনিসগুলো হচ্ছে গুগল একটা সাইটকে 100 যদি আমি স্কোর দেই যে 100-র মধ্যে আপনি তাকে কত % ট্রাস্ট করেন বা কতটা সে ট্রাস্টেবল, সেইটা হচ্ছে ডোমেন অথরিটি। মানে আপনি গুগলের কাছে আপনার অথরিটি স্কোর 95, আর পি হচ্ছে পেজ অথরিটি, মানে এক্স্যাক্টলি ওই পেজটা। ধরেন আমার ওয়েবসাইটে অনেক পেজ আছে, ধরেন আমার এই দেখেন আমার ক্ষেত্রে দেখেন এই পেজের আমার হচ্ছে পেজ অথরিটি 17, এটা আমাদের নতুন সাইট বা ছোট সাইট। আর ডোমেন অথরিটি হচ্ছে অনলি 8, মানে 100-র মধ্যে আমি এখনো 8-এ আছি। গুগল আমাকে এতটুকু ট্রাস্ট করে বা এতটুকু আমার অথরিটি স্কোর গুগলের কাছে। আমি যে অ্যাবাউট পেজ যাই, এটা যেমন আমার একটু আলাদা, এটা সেম থাকবে ডোমেন, কারণ ডোমেন তো সেম। ওটা তো হোম পেজে ছিল 17, অ্যাবাউট পেজ আমার পেজ অথরিটি হচ্ছে 9।
এই এখানে বলা পেজ অথরিটি আর এ স্টেপস টুলে বলা হয় এটা ইউআরএল অথরিটি। এই যে এটা মানে ইউআরএল অথরিটি বা ইউআরএল রেটিং। এই ইউআরএল রেটিং যে কথা, পেজ অথরিটি একই জিনিস, মানে টুল অনুযায়ী শুধু নাম কম বেশি হয়। আবার দেখেন এখানে আবার যদি আমি একটু কন্ট্যাক্ট পেজে যাই, 9 আচ্ছা এগুলো এভারেজ মানে সবগুলো 9 করে আসছে লগ 9। তারপরে আমরা সবচেয়ে অথরিটি বেশি হচ্ছে হোম পেজে, ঠিক আছে। এই হচ্ছে অথরিটিক্যাল ব্যাপার স্যাপার। এখন এটা কিভাবে হয়, এটা হচ্ছে আপনি আপনার সাইটে কত মানে আপনার রিলেভেন্ট সাইট থেকে কত ভালো ভালো সাইট থেকে লিঙ্ক আনছেন, মানে ভালো সাইট বলতে সব দিক থেকে ভালো, ট্রাফিক আসে ভালো, এবং যাদের এরকম ডোমেইন অথরিটি অনেক ভালো। আপনার তো 8, ধর আপনি 50 আছে, এরকম একজনের কাছে একটা লিঙ্ক পাইছেন, তাহলে আপনার অটোমেটিকলি আপনি যে একজন ভালো লোক আপনাকে রিকমেন্ড করলো, তার মানে কি আপনার আলটিমেটলি পাওয়ার বেড়ে গেল বা গুগলের ট্রাস্ট বেড়ে গেল। ধরেন আপনি একটা জায়গায় গেলেন, আপনার পরিচিত একজনের রেফার করলো যে আমার অমুক গেছে ওখানে, তাহলে আপনার পাওয়ারটাও বাড়লো, প্লাস কি হলো, আপনি যার সাথে দেখা করতে গেলেন তাই সেও কিন্তু আপনাকে সেইভাবে দেখবে, তাই না? কিন্তু আপনাকে অলরেডি একজন রেফার করছে। ব্যাপারটা এরকম যে ভালো ভালো সাইট আপনাকে রেফার করে, তখন গুগল যাদেরকে ট্রাস্ট করে তারা যদি আপনাকে রিকমেন্ড করে, তার মানে আপনার ট্রাস্টের রেটও বাড়বে, এবং আপনি কতগুলো ভালো সাইট থেকে লিঙ্ক পাইলেন, এবং আপনার কন্টেন্ট কোয়ালিটি কত ভালো, ঠিক আছে, আপনার ট্রাফিক কোয়ালিটি কেমন, মানে আপনার কেমন মান্থলি ট্রাফিক পান, ওভারঅল অনেকগুলো বিষয়ের উপর গুগল এই স্কোরটা আপনাকে দেয়। সো এইটাই হচ্ছে এখানে দেখতেছি আমরা যে আমার হচ্ছে এই টুলের ক্ষেত্রে ওরা আবার ইউআরএল দেখাচ্ছে 21, এটা ভেরি করে টুল টু টুল, যেহেতু এটা এগুলো না এক্সাক্ট কোনো না। আর মানে ডোমেইন রেটিং, আমরা যেখানে ডোমেইন অথরিটি বললাম 9, ওভার এখানে 3.1 দেখাচ্ছে, আবার একটু কম দেখায়। আচ্ছা ব্যাকলিং, আমি 173টা সাইট থেকে ব্যাকলিং পাইছি, না 173টা ব্যাকলিং পাইছি, বাট 27টা ওয়েবসাইট থেকে 27 জন আমাকে রিকমেন্ড করছে, তারা আমাকে 173 জায়গা থেকে ব্যাকলিং দিছে তাদের ওয়েবসাইট থেকে। আমার এই যে 5টা অর্গানিক কিওয়ার্ড আছে, মানে যেগুলো বিভিন্ন জায়গায় র্যাঙ্ক করে আছে, যেমন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এখানে আমার 12 নম্বরে আছে। আচ্ছা সেলফ ব্র্যান্ডিং আমার এখানে 41 আছে, এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি বাংলাদেশ আমার 54তে আছে, এসইও সার্ভিস ইন বাংলাদেশ এটা আমার 59 নম্বর পজিশনে আছে। এভাবে আপনি আপনার ক্লায়েন্ট মানে আপনার কম্পিটিটরের সবকিছু দেখতে পারেন, তার কিওয়ার্ড কি, তার ব্যাকলিং কোন কোন জায়গা থেকে পাইছে সে, ঠিক আছে, তার কোনো ব্রোকেন ব্যাকলিং আছে কিনা, নাই, ব্যাকলিং লস্ট করছে কোনগুলা, এই যে এখানে একটা লস্ট করছি এই ব্যাকলিংগুলো আমি লস্ট করছি, মানে কোনো সামার নাই। আমার অ্যাঙ্কর টেক্সট কি দেওয়া আছে, অ্যাঙ্কর টেক্সট কি, আপনাদেরকে এই কথাগুলো আমি বলছি, ওই যে 200 র্যাঙ্কিং ফ্যাক্টর ওখানে আমি বলছিলাম যে ওগুলো পড়তে হবে আপনাদেরকে, ওখানে অ্যাঙ্কর টেক্সট ছিল, ঠিক আছে। তো টপ পেজ কোনটা আমার সাইডের, এই যে পার্সোনাল ব্যাংক টিপস আর লোকাল এক্সপেক্ট, এই দুটো আমার টপ পেজ। যেহেতু আমাদের সাইট এটা স্পোর্ট ফ্লো সাইট, এখানে তো আসলে অত কিছু নাই বলার মতো বা দেখানোর মতো, বাস আমি বুঝাইলাম যে এটা আমি কত কিছু অ্যানালাইসিস করতে পারতেছেন একটা টুল দিয়ে, ঠিক আছে। আমরা এখন এটা কেটে দিই, এখান থেকে আপনি কিওয়ার্ড এক্সপ্লোর মনে করতে দেবে না, ওরা অডিট করতে দেবে। অডিট মানে একটা সাইটের ভিতর কি কি প্রবলেম আছে, তার হেলথ স্কোর কেমন বা স্কোর কেমন, দেখেন এটা মোটামুটি ভালোই আছে, হেলথ স্কোর 100%ই আছে। এটার মধ্যে আবার দেখেন ঢুকলে টোটাল রেজাল্ট আপনাকে দেখাবে। এই ধরনের এই কাজগুলো করতে গেলে এবং কিওয়ার্ডটা বেসিস করে রিসার্চ করতে গেলে আমাকে মানে কম্পিটিটর রিসার্চ আর কিওয়ার্ড রিসার্চ, এই দুটার কারণে আমাদের এই টুলটা লাগবে, ঠিক আছে। এখানে যে ইউআরএল ক্রল করছে কেমন, সব ঠিক আছে, 3টা ইউআরএল একটু ইস্যু দেখতে পাচ্ছে ওরা 63 এর মধ্যে, হেলথ স্কোর ঠিক আছে 100%, ক্রল ডিউরেশন ঠিক আছে। এই যে ওভারভিউ, হেলথ স্কোর কেমন, ইস্যু ডিস্ট্রিবিউশন, ইরর নাই, নোটিশ একটা দিয়ে দিছে, ক্রল ইস্যু
এখন এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। HTTPS কি আমি আপনাদেরকে এখন বলছি, কন্টেন্ট টাইপ ডিস্ট্রিবিউটর, এখানে জাভাস্ক্রিপ্ট কোড আছে কেমন, CSS কেমন আছে, HTML কেমন আছে, ইমেজ কেমন ইউজ করছি আমি, ঠিক আছে সাইডে। এরপর বাল্ক এক্সপোর্ট করা যাবে এখানে, ফুল দিলে ফুল, মানে এক কথায় ইস্যু, কল, লিঙ্ক, রিপোর্ট, সাইডের ভিতরে মানে টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ওভারঅল এই টুলটা খুব কাজের, মানে এসইও এক্সপার্টদের জন্য এই টুলটা ম্যান্ডেটরি একটা টুল, মানে লাগেই। সো আপনারা পারচেজ করে নিতে পারেন, আর না করলেও আমি যে আমার কথা বলে যাব, তখন যে আমার এলাকায় একটা কথা আছে যে বকা উল্লা বকে যায়, শোনা উল্লা শুনে যাবে, এখান দিয়ে শুনে ওখান দিয়ে শেষ। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি বলেই যাবো আমার কথা, আপনি শুনলে শুনবেন, না শুনলে নাই, আর কিছু বলার নেই আমার। তো কি করতে চাইলাম, আচ্ছা আমরা কিওয়ার্ড রিসার্চ করব নেক্সট ক্লাস থেকে। আপনারা এর মধ্যে যদি টুল ম্যানেজ করতে পারেন করবেন, না হলে নাই, আমি দেখাই দিব কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে। তবে ম্যানুয়ালি কিভাবে এই করতে আমি আপনাদের একটা ধারণা দিই। আচ্ছা, ম্যানুয়ালি যদি আপনি করতে চান, আপনাকে কিওয়ার্ড দিতে হবে, এরপর হচ্ছে পজিশন কত নম্বরে আছে, সার্চ ভলিউম, সিপিসি আপনাদের লাগবে না, কারণ আপনারা এটা নিতেও পারেন নাও পারেন। সিপিসি কি আপনারা জানেন? না ভাইয়া। আপনারা কোশ্চেন করেননি, ঠিক আছে, আমি একটু তাহলে ফাঁকি দিয়ে যাই মাঝে মাঝে, ঠিক আছে। এখানে কম্পিটিশন, মানে কম্পিটিশন স্কোর কেমন, আর ইউআরএলটা লাগবে না। এখানে যেমন হাই কম্পিটিশন, মিডিয়াম কম্পিটিশন, লো কম্পিটিশন। আচ্ছা, কারণ এগুলো হচ্ছে কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডে আপনার র্যাঙ্কিং কেমন, একটু দেখাই। লো টপিক আইডিয়া, নিউ কিওয়ার্ড অপরচুনিটিস। আপনাদেরকে আমি একটা ফরম্যাট দেখাই। মানে যদি আপনি ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করেন, আমার কাছে একটা ফরম্যাট ছিল, কোথায় আছে খুঁজতে হবে। আমি আজকে 5-7 বছর আগে, 5 বছর 1000 বছর আগে আমি কি করছিলাম, ম্যানুয়ালি করছিলাম। ম্যানুয়ালি এত আসলে হয় না, ভালো পারফেক্ট রিসার্চ হয় না, আর হচ্ছে অনেক সময় লাগে। আপনি প্রথমে দিবেন কিওয়ার্ড, এরপর হচ্ছে এটার কিওয়ার্ডটা একটু বড় করে দেন, আমার সাথে করে ফেলেন এই কাজটা। এরপর হচ্ছে এসভি, সার্চ ভলিউম, তারপর হচ্ছে মান্থলি, কনফিউশন দেখো, মান্থলি সার্চ ভলিউম। এরপর এটাকে বলা হয় এসডি, সার্চ ডিফিকাল্টি, অথবা এটাকে বলা হয় কি বলা হয়, আচ্ছা এসডি রাখেন, সার্চ ডিফিকাল্টি সংক্ষেপে দেখলাম। এরপর হচ্ছে সার্চ ডিফিকাল্টি কেমন, মান্থলি সার্চ ভলিউম কেমন, সার্চ ডিফিকাল্টি কেমন। এরপর হচ্ছে আর কি কি দেখলাম, বলে গেলাম। সার্চ ডিফিকাল্টি মানে সার্চ ডিফিকাল্টি কম্পিটিশন একই জিনিস। সিপিসিটা একটু আমরা পরেই দেই,
ব্যাংকিং কি এই যে কিওয়ার্ড মান্থলি সার্চ কতটা হয় সিপিসি আচ্ছা সিপিসি দিয়ে ফেলেন মান্থলি সার্চের পরেই নতুন একটা ট্যাব নেই সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক মানে আপনি যখন ওই আমরা যে টুলটা ইউজ করলেন এই টুলটা দেখেন এখানে কিন্তু এটা সিপিসি রেট দেখাইছে মানে এটা নাই কিন্তু অনেক এখানে এটাই আমি ক্লিক করি কিওয়ার্ড রিসার্চ টুল সিপিসি দেখেন এই যে এখানে দেখেন এই সিপিসি 6.17 এটা হচ্ছে যখন আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন তখন এটা দরকার লাগবে আপাতত দরকার লাগতেছে না এটা আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটেড ব্যাপারটা হচ্ছে এইগুলো হচ্ছে এভারেজ এই কিওয়ার্ডটার ভ্যালু এরকম আর কি যদি এই কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করেন এবং ধরেন এই কিওয়ার্ডে যে এই যে ব্লু হোস্ট যে ই করছে অ্যাড দিছে মানে একে যদি আমি ক্লিক করি তার কাছ থেকে গুগল এর সমান না একটা এভারেজ অ্যামাউন্ট কাটবে প্রায় $4 থেকে $5 মতো একটা অ্যামাউন্ট কাটবে একটা ক্লিক করলে শুধু আমি যদি ক্লিক করি এখানে কারণ এটা হচ্ছে কস্ট পার ক্লিক মানে ক্লিক করলেই তার কাছ থেকে টাকা কাটবে এই ব্লু হোস্টের কাছ থেকে যেহেতু সেই কিওয়ার্ড রেজিস্ট্রে অ্যাড দিছে ঠিক আছে মানে এই আমি একটা ক্লিক করা মানে তার এখান থেকে $4-5 প্রায় কাটবে এই কিওয়ার্ডটার ভ্যালু এরকম আবার ধরেন এই দেখেন কিওয়ার্ড এই টুলগুলো অনেক বেশি মানে প্রাইস কেমন সিপিসি রেট কেমন অনেক হাই আচ্ছা ওইটা আমরা পরে দেখি চলে আপাতত আমরা এখানে ইনক্লুড করি সিপিসি করছি এরপর কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি যেটা আমরা ওই সার্চ ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টি একই জিনিস মানে বিভিন্ন টুল কেডি লিখি বুঝতে পারতেছেন কিওয়ার্ড ডিফিকাল্টি আমি কিওয়ার্ড ডিফিকাল্টি কেমনে দেখবেন সেটা আমি দেখাচ্ছি যদি আমাদের ফ্রি টুলে এই জিনিসটাই দেখা যাবে না শুধুমাত্র মানে ফ্রিতেই বাকি সবগুলো পাওয়া যাবে এভারেজ একটা এভারেজ পাওয়া যাবে কতটুকু সঠিক জানি না বাট এটা পাওয়া যাবে না এরপর হচ্ছে এটা লাগবে না ট্রেন্ড আচ্ছা ট্রেন্ডটা দেখতে পারেন আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বলি নেই যখন কোনো নিশ ওই যে 10টা রিসার্চ করলেন না গুগল ট্রেন্ড নামে একটা অপশন আছে বেশি কিছু করবো না গুগল ট্রেন্ড এটা কি ইউজ করছেন গুগল ট্রেন্ড না ভাই আপনি যে একটা নিশ নেবেন কাজ করবেন সেই নিশটা মানে এটা দেখতে হবে যে গুগল ট্রেন্ড মানে হচ্ছে এই টপিকটা গুগলে কেমন সার্চ হয় ইয়ারলি বা লাস্ট 6 মান্থে বা লাস্ট 12 মাসে কেমন সার্চ হচ্ছে এই টপিকটা বা লাস্ট 5 ইয়ার্স থেকে এই জিনিসটা কেমন ট্রেন্ড চলে আসছে আমাদের মার্কেট রিসার্চ করতে না যে কেমন ট্রেন্ড এই জিনিসটা আমি ভ্যাকুয়াম নিয়ে যদি কাজ করি তাহলে আমাকে ভ্যাকুয়াম নিয়ে আমাকে দেখতে হবে যে আসলে ভ্যাকুয়ামটা আসলেই মানে কতটা আমার জন্য ভালো মানে ট্রেন্ড কেমন গুগল ট্রেন্ডটা কেমন আমি যে ভ্যাকুয়াম দিয়ে সার্চ করলাম এই দেখেন গুগল ট্রেন্ড খুবই ভালো কারণ অলরেডি 50 সময় হবে এখন কিছু কিছু নিষেধ দেখবেন যে একদম এরকম করতেছে মানে এই যে এটা হচ্ছে পুরো একটা বছরের হিসাব দেখেন এই যে সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম করে এটা মানে আপনার সারা বছরই এটা ট্রেন্ড থাকেই মোটামুটি মানে এটা কখনো ই হয় না আবার যদি আমি একটা দেখি একটা শীতের ড্রেসের নাম বলেন তো হুডি হুডি স্প্লিং কি এরকমই এই যে হুডিস এটাই মানে হ্যাঁ আচ্ছা আমি যদি এই গুগল ট্রেন্ডে যদি হুডি দেই একদিকে আমার নিচে নেমে গেছে খেয়াল করছেন যদিও খারাপ না এটাও বাট আমি কোন দেশে আছি ইউএস মানে ইউএস আছি তো আমি ওয়ার্ল্ড ওয়াইড দেই অলরেডি কাছাকাছি মানে বিভিন্ন দেশের বিভিন্ন সময় তো শীত থাকে গরম থাকে কারণ আমার ট্রেন কিনেছি ইউনাইটেড স্টেটে হুডি কেমন চলে
বা আমি আরো একটু কোনো সিজনাল প্রোডাক্ট বলেন দেখি, কোন সিজনাল প্রোডাক্ট বলেন দেখি ইউএস এর বা ওয়ার্ল্ডের কোন সিজনাল প্রোডাক্টের একটু নাম বলেন দেখি, কারো মাথায় আসতেছে না? আপনি কি ক্লাসে আছেন? আমি ক্লাস বাদ দিয়ে দিলাম। না ভাইয়া আসছি তো। কই আছেন আপনি? আমি বুঝি না। দেখেন এই ট্রেনটা দেখে কি বোঝেন দেখেন তো, মানে এই যে নভেম্বর থেকে এপ্রিল, তার মানে কি এই টাইমটা নভেম্বর থেকে এপ্রিল, তার মানে কি বলেন তো এই টাইমটা কি ঠান্ডা না গরম? ঠান্ডা। ঠান্ডা ভাই। গরম। আমার ঠান্ডার সময়, আমাদের দেশে আমরা হলো ঠান্ডার সময় বিভিন্ন জায়গায় পিকনিক করি, আর বাইরের দেশের লোকেরা সামারে পিকনিক করে, বুঝতে পারছেন? বা সামারে বেশি হাইকিং করে বা ক্যাম্পেইন করে। দেখেন এই যে এপ্রিল থেকে গরম শুরু হয় মোটামুটি, মানে মার্চ থেকেই শুরু হয়, আর দেখেন যে মার্চের দিকে আস্তে আস্তে একটু বাড়ে। যে এপ্রিল থেকে মোটামুটি মে জুন জুলাই এই যে সামারের গুলোতে তারা বিভিন্ন ভ্যাকেশন যায়। এই যে দেখেন অক্টোবর আসলো, এই যে অক্টোবর, মানে অক্টোবরের 31 তারিখ মানে কি এখন নভেম্বরের প্রায় শুরু। এই নভেম্বরের শুরু থেকে আবার এই যে কমতে থাকে, মানে ঠান্ডা আসতে থাকে, মানুষ আস্তে আস্তে উঠে যায় আর বাইরের দিকে ওটা যায় না আর কি। এই হচ্ছে মানে মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, যে টপিকটা নিয়ে, প্রোডাক্ট না টপিক, সেই টপিকটা আসলে গুগলে কতটা ট্রেন্ডি এটা দেখতে হবে আপনাকে। তো মোটামুটি 50-এর উপরে থাকাটাই নেওয়াটাই ভালো, মানে এভারেজ, এবং মানে স্টেবল যায় থাকে, মানে একদম নিচে কোন কোন ক্ষেত্রে দেখবেন একদম নিচে একে একে যায়, এরকম থাকে, এরকম মাঝে মাঝে ওঠে, আবার এরকম হয় এরকম হয়, এরকম প্রোডাক্ট নেওয়া যাবে না। আবার দেখেন আমি চাইলে এই যে পাস্ট 12 মান্থ আমি এটা ডেটা নিচ্ছি, আমি হিসাব করি যে পাস্ট আওয়ারেরও আমি হিসাব নিতে পারবো এটা এখান থেকে, মানে 1 ঘন্টায় কারা এরকম সার্চ করছে। বা আমি চাইলে কি করতে পারি, পাস্ট 5 ইয়ারের ডেটাটাও দেখতে পারি যে পাস্ট 5 ইয়ারে তাদের ডেটা কেমন। এই মানে এই প্রোডাক্টটা সিজনাল, দেখেন ওই একটা সময় বাড়ে একটা সময় কমে, একটা সময় বাড়ে একটা সময় কমে, বছরের একটা সময় বাড়ে একটা সময় কমে, সিজনাল প্রোডাক্ট। ঠিক আছে? বাট আমরা একদম ভ্যাকুয়ামে ছিলাম, দেখেন একটু এটা কিন্তু এভারেজ খুব একটা কমবে না যত সম্ভব। দেখেন একটা স্টেবল পর্যায়ে আছে, দেখেন কিছু কিছু সময় একদম বেড়ে গেছে, সেটা একটু হয়তো নভেম্বরের দিকে, হ্যাঁ নভেম্বরে সবচেয়ে বাড়ে এই প্রোডাক্টটা, সার্চিং সবচেয়ে বাড়ে। দেখেন এই দেখেন প্রত্যেক বছরের এই যে নভেম্বরে। তো এই হচ্ছে ইউনাইটেড স্টেট। আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড ডাটা নিতে চাই তাও পাবো। আমি আবার ইউনাইটেড স্টেটের মধ্যে বিভিন্ন জায়গায় নিতে পারি। আমি তাহলে পাস্ট 30 ডেজ বা 3 মাসের ডেটা একটু নিতে চাই। 3 মাসের ডেটা কেমন এই দেখেন, আগস্ট সেপ্টেম্বর কালকে অক্টোবর, এই ধরনের এই গুগলে এরকম সার্চ হয় এটা। তো আবার 90 মানে এই ইউনাইটেড স্টেটের মধ্যে কারা সবচেয়ে বেশি সার্চ করে, আমি যদি 1 বছর হিসাব করি যে 1 বছরের মধ্যে ইউনাইটেড স্টেটের মধ্যে আবার কারা বেশি সার্চ করে, কোন সিটি বা কোন স্টেট, এই দেখেন এরা প্রায় 100%, 97%। আপনি আরো ডেটা নিতে পারবেন, সমস্যা নেই। রিলেভেন্ট কোশ্চেন গুলো এখানে দেখাচ্ছে। অনেকে গুগল ট্রেন্ড জানতে চায় না যে ভাই আজকে কি ট্রেন্ড, আপনি এখানে সার্চ করেই দেখতে পারবেন যে কি ট্রেন্ড, বা এখানে আসলে এমনিতে গুগল ট্রেন্ডে আসলেই আপনাকে এখন একদম রিসেন্ট কি ট্রেন্ড চলতেছে এখানে এরাই দেখায় দেয়। এই যে ওয়ার্ল্ড কাপ ফুটবল, আমেরিকান ফুটবল, এবং এই যে ইউএস ইলেকশন চলতেছে, মানে এই ধরনের জিনিসগুলো, মানে এই যে হ্যালোইন চলতেছে, করোনা ভাইরাস আস ট্রেন্ড চলতেছে এখন, হ্যালোইন যেটি ইউএসএ হ্যালোইন চলতেছে, এটা রিসেন্টলি ট্রেন্ডিং। এই জিনিসগুলো কত মানুষ সার্চ করতেছে গুগলে, গুগল এটা একদম ডাইনামিকলি এটা দেখাচ্ছে। কি অ্যাক্ট্রেস কোনো কি আসলে
অ্যাক্ট্রেস মেবি, পাবলিক ফিগার। দেখেন 8 ঘন্টা আগে, 13 ঘন্টা আগে, মানে এইটা নিয়ে মানুষ খুব বেশি এখন কি করছে, গুগলে সার্চিং করতেছে। এই একদম রিসেন্ট ট্রেন্ড দেখতে গেলে এটা কারো জানা ছিল এটা? না না ভাইয়া। ভাইয়া জানা ছিল। আচ্ছা, তাহলে আজকে এই এতটুকু জানার মধ্যে থাকেন, আস্তে আস্তে জানেন। এখন আপনারা কালকে টুল যদি ম্যানেজ করতে পারেন করবেন, না করলে আমরা কাল থেকে কিউআর দিয়ে শুরু করব। আজকে আপনাদের ক্লাস যে আপনারা হোমওয়ার্কটা করেননি সেটা শেষ করেন। আমি বারবারই বলতেছি আর একটা কালকে কাজ করবো, কালকে হচ্ছে আমরা ডোমেইন কেনার একটা করবো, মানে ডোমেইন এর উপরে ক্লাস নিব, একটা ডোমেইন এবং হোস্টিং এর ব্যাপারে, ঠিক আছে? তো আজকে আপনারা বাকি কাজটা শেষ করবেন। আজকে এবং কালকে ক্লাস রাখ পর্যন্ত মিনিমাম 10টা না, অ্যাটলিস্ট 5টা রিসার্চ করেন। আপনারা যারা সিরিয়াসলি কাজ করবেন তারা অবশ্যই 10টা 15টা রিসার্চ করতে হবে, কারণ আপনি যদি রিসার্চ করলেই না আপনি কোনটা ইজি সেটা বুঝতে পারবেন, আর আপনি ইজিটা বুঝতে পারলেই সেটা নিয়ে আপনি কাজ করে সাকসেসফুল হবেন। তো যারা সিরিয়াসলি কাজ করবেন তারা সিরিয়াসলি এটা নিয়ে করেন, মানে আগে রিসার্চ করেন, এরকম নিজ বের করে এরকম করে রিসার্চ করেন, এবং রিসার্চ করবে দেখবেন যে এটাতে যেমন এটাতে পজিশন আছে, এটাতে আপনার র্যাঙ্ক করার পসিবিলিটি আছে, এটাতে আমার নাই, এটাতে নাই, তারপরে আমি এগুলো বাদ দিব। এরকম করে আমি প্রত্যেকটা নিশা এরকম করে দেখবো যে এই নিশে দেখেন একটাও নাই, এই নিশ বাদ, আর এই নিশেও একটাও নেই, ফর এক্সাম্পল এটাও বাদ। এরকম করে যেটাতে থাকবে সবগুলো চেক করে আমি দেখবো কোনটা সবচেয়ে সহজ, সেটা আমি কাজ করবো, তাহলে আমার তখন ফেল হওয়ার চান্স খুবই কম। তো সবাই আধা ঘন্টা টাইম আছে, সবাই প্র্যাকটিস করেন। তার আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিচ্ছি। সবাই ওই কাজটা শেষ করেন, মিনিমাম 5টা রিসার্চ করেন অ্যাটলিস্ট। আমি কালকে যাতে মানে জিজ্ঞেস করে বলবেন যে ভাই মিনিমাম 5টা করছি সবাই আমরা। কালকে যারা ছিলেন সবাই আজকে আছেন? জি ভাইয়া। ছিলেন না আজকে আছেন, এরকম কেউ আছেন? ভাইয়া আমার কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আজকে আমাদের কত নাম্বার ক্লাস চলতেছে? 32 নাকি? 30 নাম্বার ক্লাস। ভাইয়া আপনি তো 32 লিখছেন। 32 লিখছি কোথায়? একদম চ্যাট বক্সের উপরে ফার্স্ট মেসেজটা। চ্যাট বক্সের উপরে বুঝিয়ে আপু, ও আচ্ছা, রোল 20। আপনার ফার্স্ট মেসেজটাই ছিল ক্লাস 32। বুঝিনি আপু, একটু বলেন তো আমাকে, আমি আপনার কথা বুঝিনি। মানে বলেছি আপনি তো চ্যাট বক্সে লিখে রাখছেন যে ক্লাস 32। ও না না, আমি লিখিনি, অন্য কেউ লিখছে। আজকে 31 দেখাচ্ছে কেন? না মানে এটা তো আপনার মেসেজ, উপরে তো আপনার নাম লেখা। একদম ভাইয়া ওই যে উদাহরণ দেওয়ার সময় যে ওইটা एग्जांपल জি দিছিলাম ভাইয়া আপু, ওইটাই। এটা ও एग्जांपल। আচ্ছা। কথাই তো বলি, কোথায় বা কি লিখলাম। আপনারা কয়জন আছেন আজকে? 12 জন আছেন? বিশ নাম্বার কি ছিলেন না? দেখি জান্নাতুল ফেরদাউস, আপনি কালকে ছিলেন না গত ক্লাসে? মেবি ছিলেন না আপনি, যতদূর সম্ভব। এখন ঠিক আছে, 13 জন তো, আর আমি সহ 15 জন, ঠিক আছে। আপনারা এখন অতটুকু প্র্যাকটিস করেন, আমি যতটুকু দেখাইলাম এই যে এই টপিকটা, এই যে আপু যেভাবে করতে ঠিক একই ভাবে এই কাজটাই করতে হবে আপনাদেরকে। সবাই দেখা যাচ্ছে আমার স্ক্রিন? এইভাবে এই যে এটা করা মানে আপনার একটা টপিক রিসার্চ করা হলো, এই যে এটা পুরোটাই, এই যে এটা এভাবে আপনাকে 10টা করতে হবে, এবং 10টা না পারলে অ্যাটলিস্ট 5টা করেন। কালকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এবং কালকে সবার আগে আমরা ডোমেইন হোস্টিং এর ব্যাপারে কথা বলবো। আমরা কিভাবে ওয়েবসাইট কিনবো, আমাদের ডোমেইন মানে ওয়েবসাইট নাম কেমন হবে সেটা নিয়ে আমরা কালকে ক্লাস করব, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আমি মিউট করলাম, আপনারা সবাই প্র্যাকটিস করেন। আমি দেখবো আপনারা প্র্যাকটিস করেন সবাই।
আমাদের সিডি রুম কাজ করে না। সিডি রুম সুমনের দিয়ে পুরাতন একটা আনাইছি। আমাদের কাছে পুরাতন যেগুলো সেগুলো কাজ করে। সুমনের যে ডান্স ওই দোকানে কাজ করে, দোকানে দেখাইছে, ছবি তুলে আনছে। আমার এখানে লাগাই দিচ্ছি, আমি যাই না।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। হুম, ঠিক আছে স্যার। প্রিন্টারটা ওপেন রাখেন আর আপনার কম্পিউটারটা ওপেন রাখেন, হ্যাঁ? আমি একটু করে দিচ্ছি। স্যার কত 311 আচ্ছা ঠিক আছে।
আচ্ছা আপনারা কি কমপ্লিট করছেন? আমাকে লিংক দেন তো দেখুন। ভাই আপনার 27 নাম্বার ইয়াসিন ভাই আপনাকে দেওয়া হয়েছে, প্রেজেন্ট দেওয়া হয়নি 37 রোল। ইয়াসিন ভাই দেখেন একটু নিজ চোখে দেখেন, আপনাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যায়। ইয়াসিন ভাই দেখছি যে প্রেজেন্ট দেওয়া নেই, প্রেজেন্ট দেওয়া হয়েছে ভাই, সবাইকে প্রেজেন্ট দেওয়া হয়েছে। আপনারা কালকে টুলের ব্যাপারটা সিরিয়াসলি নেন, যদি কারা কারা এই করেন গ্রুপে ডিসকাস করে নিন টুল কিনলে। আর কালকে আমরা কিওয়ার্ড নিয়ে ক্লাস করবো, আজকে তো আমরা ক্লাস শেষ করে দিই। মনে করেন 1,500 টাকা বলে আর কি, 1,500 টাকা বলে দিতে হবে। এখন স্যার এখন আপনাদের নতুন যে আইছে, আপনি তারে জিজ্ঞেস করলে তো হয়, সে তো নিচ থেকে আপনার বাসাতে যে লাইনটা দিতেছে তো কত টাকার কাজ এটা হইলে তো মনে করেন। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। এখন স্যার এটা হচ্ছে কত মিটার তার কাছে ওই মিটারে কত টাকা করে এটা গুণ দিলে বাড়ে যাবে। এটা সবচেয়ে ভালো নতুন যারা লাইন দিছে তাদেরকে দিয়ে আপনি যে আমার এখানে কত মিটার তার গেছে আপনি দেখেন তো, ওরা দেখে দিবে যে এত মিটারের মতো তার গেছে কত টাকা আসবে কত টাকা। তাহলে ওই 8,000 টাকা বললো আর 10,000 বললো তো কাজ হবে না। নতুন যে আপডেটে এখন যে আছে তাকে আপনি যে বলেন যে আপনি একটু দেখেন তো আমার বাসাতে কয়তলা পর্যন্ত এখানে কত মিটার তার গেছে, ওই মিটার তারটা কত, মানে ওরাই ফাইবার গুলো তো চিনি কত টাকা দামের ফাইবার লাগাইছে। তখন আপনি মনে করেন বলতে পারবেন যে এখানে এত কত টাকার কেবল আছে। এমনিতে তো কেবল লাগালে মানে একটা নতুন কানেকশন দিলে 1,000 2,000 টাকা পড়ে যাবে। ফ্রি হবে, এটা হচ্ছে কর্পোরেটের ক্ষেত্রে ফ্রি দেন। না সেটা হচ্ছে
দাদা আর তখন ফোন দিছে হ্যালো স্যার তো আমাকে ফোন দিছে স্যার বলতেছে আপনি নাকি স্যারকে বলছেন যে ওনার বাসায় 8,000 টাকার দরকার পড়ে এটা কিন্তু স্যারকে টাকা অলরেডি আছে। না শুনুন দাদা, এখন আমি স্যারকে ফোন দিতেছি যে এখন যারা অ্যাডমিশনের জন্য যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেই তো হয়ে যায় যে ওনার বাসাতে কত টাকা, কারণ ওরা তো আনবে, তো ওরা যখন দিত তারাও তো জানতো। এই লাইনটা কেবলটা দেখলে তো তাহলে স্যারের বিশ্বাসটা ভেঙে যায়, স্যারের কাছে তাহলে হ্যাঁ সেক্ষেত্রে ওই আইস থেকে আপনি আরো ভালো করে দেখতে পাবেন। আমি আইস থেকে দেখে যাবো যে রিমন ভাইয়া রোল 37 এমডি ইয়াসিন প্রেজেন্ট একটু দিয়ে দিন ভাইয়া। গতকালকে প্রেজেন্ট দেওয়া হয়নি। এখন স্যারের কথা হচ্ছে যে ওনার